তো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেনেশন করব ওয়ার 2, যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন। 2019 সালে ওয়ার এসেছিল এবং তার পার্ট 2 আজ মুক্তি পেয়েছে। এখন আপনাদের শুধু একটা কাজ করতে হবে, ভিডিওটা লাইক করুন আর শেষ পর্যন্ত দেখুন। শেষে আপনাদের জন্য একটা দারুণ সারপ্রাইজও আছে। তাহলে শুরু করা যাক ওয়ার 2 এর এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমাদের জাপানের একটি দৃশ্য দেখানো হয়। শীতের সময় চারিদিকে বরফ পড়ছে আর আমরা দেখতে পাই একজন কুখ্যাত গ্যাংস্টার তার গোপন আস্তানায় বসে খাবার খাচ্ছে। তখনই তার এক লোক এসে বলে, আপনাকে এখান থেকে পালাতে হবে, যে বাইরে আছে তাকে কেউ আটকাতে পারছে না, সে একের পর এক সবাইকে মেরে ফেলছে, আমরা যদি এখান থেকে না পালাই তাহলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু গ্যাংস্টারদের লিডার একটুও ঘাবড়ায় না। তার কাছে একটা নেকড়ে বা উলফ ছিল। সে তাকে খেতে দিয়ে বলে, বাইরে যা, দেখ কে এসেছে, তাকে স্বাগত জানা। নেকড়েটা গর্জন করতে করতে বাইরে যায়, কিন্তু বাইরে আর কেউ নয়, আমাদের গ্রিক গড কবির বা ঋত্বিক রোশন দাঁড়িয়েছিল। ভাই, কি স্টাইলিশ আর কুল লুক! তার উপর ওয়ার থেকে ওয়ার 2-তে ঋত্বিক রোশনের ট্রান্সফরমেশনটা অসাধারণ হয়েছে। বডি লুকে একদম সলিড, আর কি এন্ট্রি ছিল লোকটার! তাকে দেখে নেকড়েটাও যেন শান্ত হয়ে গেল। প্রথমে কবির তাকে একটা সুযোগ দিয়ে বলে, শান্তি মতো নিজে মরে যা, না হলে আমি তোকে মেরে ফেলবো। লোকটার ডায়লগ ডেলিভারি আর ফাইটিং স্কিল দুটোই ছিল দুর্দান্ত। আমরাও জানি যে লিডার তার কথা শুনে না, উল্টে সে কবিরকেই ভয় দেখিয়ে বলে যে তুই পালা, আর তার অ্যাসাসিনদের পাঠায় তাকে মারার জন্য। কিন্তু কবিরকে বলা হয়, বন্দুক নয়, এখানে তোকে কাটানা দিয়ে লড়তে হবে। আর লোকটা কি ফাইটটাই না করেছে, এক একজনকে বেছে বেছে মেরেছে। ভাই, ফাইটিং সিনগুলো যে ডিজাইন করেছে তার জন্য তো একটা হাততালি লাগেই। এরপর আমরা দেখি যে লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে কবির তাকে হেলিকপ্টারের মধ্যেই মেরে ফেলে। কবিরের এই মিশনটা শেষ হয়ে যায়। এরপর সে একটা বারে যায় এবং একজন মহিলার সাথে দেখা করে যে তাকে এই সমস্ত মিশনগুলো দেয়। মহিলাটি তাকে বলে, তোমার ট্র্যাক রেকর্ড একদম সলিড, 50 দিনে তুমি 30টা অ্যাসাইনমেন্ট শেষ করেছো। কবির মানে মৃত্যু, কেউ তার হাত থেকে বাঁচতে পারে না। কবির হেসে বলে, আমি শুধু একজন ফ্রিল্যান্সার, টাকা নিয়ে কাজ করি। তখন মহিলাটি বলে, এখন থেকে তুমি একজনের হয়েই কাজ করবে, কালি কার্টেল। কালির জন্য যদি তুমি কাজ করো তাহলে তুমি এমন সব কিছু পাবে যা কোনো অ্যাসাসিন স্বপ্নেও ভাবতে পারে না। সারা দুনিয়ার সব অ্যাসাসিনদের থেকে তুমি বেশি রোজগার করবে, এমনকি তুমি রাজত্বও করতে পারো। আর তুমি এতদিন যে মিশনগুলো শেষ করেছো সেগুলোও কালির তরফ থেকেই আমাদের দেওয়া হতো আর আমরা তোমাকে দিতাম। এখন তারা সরাসরি তোমার সাথে কাজ করতে চায়। কবির একটু ঘুরিয়ে বলে, আমি স্থায়ীভাবে কারোর জন্য কাজ করি না, আমি একজন ফ্রিল্যান্সার। কিন্তু মহিলাটি তাকে একটা ঘরে আটকে দিয়ে বলে, এটা কোনো অপশন ছিল না কবির। আর ওদিকে অজ্ঞান করার গ্যাস ছেড়ে দেওয়া হয় আর কবির সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আর্মির একটা প্রেস কনফারেন্স চলছিল। সেখানে আমরা দেখি কাব্যা রুদ্রকে একটি অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। সে একজন কমান্ডার, সে তার পড়াশোনা এবং নিজের কাজে খুব ভালো ফল করেছে, এই কারণেই তাকে সম্মানিত করা হয়। আর কাব্যা আর কেউ নয়, কর্নেল রুদ্রের মেয়ে। কর্নেল রুদ্রর তাকে নিয়ে খুব গর্ব, কারণ তিনি তার মেয়েকেও শিখিয়েছেন যে নেশন ফার্স্ট, দেশ সবার আগে। ঠিক তখনই আমরা দেখি যে পার্টির মাঝখানেই তার কাছে একটা ফোন আসে। তখন তার মেয়ে বুঝতে পারে যে বাবার কোনো জরুরি ফোন এসেছে। সে তার বাবাকে বাইরে যেতে দেয়। কনফারেন্স রুম থেকে বাইরে এসে কর্নেল রুদ্র নিজের এয়ারপিসটা লাগিয়ে নেন। এরপর কবিরকে দেখানো হয় যে একটা পরিত্যক্ত জায়গায় রয়েছে। আমরা দেখি যে তার উপর লেজার লাগানো ছিল, অর্থাৎ কবির গান পয়েন্টে ছিল। তারপর একটা অডিও চলতে শুরু করে আর একটা হোলোগ্রাম চালু হয়, যেখানে আমরা দেশের বিভিন্ন প্রভাবশালী লোকেদের দেখতে পাই যারা একসঙ্গে কবিরের সাথে কথা বলছিল। মানে এরা ছিল সেই সব ধনী ব্যবসায়ী যারা প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী সবাইকে বেছে নেয়। তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তরুণদের মন নিয়ে খেলা করে। তাদের কাছে সব কিছুর অ্যাক্সেস আছে, এআই থেকে শুরু করে টাকা, ইনফ্রাস্ট্রাকচার থেকে মেডিকেল, সব কিছুর ওপর তাদেরই নিয়ন্ত্রণ। এখন তাদের নজর পড়েছে ভারতের ওপর, আর ভারতের দিক থেকেও একজন লোক বসে আছে যে এই পুরো কার্টেল অর্থাৎ কালি কার্টেলের সঙ্গে যুক্ত। আর তারা চায় যে কবির তাদের জন্য কাজ করুক। তারা এটাও বলে যে তোমার ওপর যে কলঙ্ক লাগানো হয়েছে যে তুমি একজন বিদ্রোহী, তুমি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাকে বিশ্বাসঘাতক বা গাদ্দার ঘোষণা করা হয়েছে। তুমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলে, আর এখন তুমি একজন অ্যাসাসিন হয়ে গেছো। তোমাকে নিজের দেশের থেকে প্রতিশোধ নিতে হবে। এই কথা শুনে কবিরের রক্ত মাথায় চড়ে যায় আর সে বলে, অবশ্যই প্রতিশোধ নিতে হবে।
আমি আপনাদের সাথে কাজ করতে চাই, কিন্তু আমি জানি আপনাদের মাথায় প্রথমেই আসবে যে ও আগে রয়ের এজেন্ট ছিল, ও বিশ্বাসঘাতকতা করবে না, তার কি গ্যারান্টি আছে? তখন তারা বলে, ঠিক, তুমি ঠিকই বলছো কবির, তাই তোমার জন্য একটা কেওয়াইসি আছে, তোমার পেছনে একজন লোক বসে আছে, তাকে তুমি মেরে ফেলো, তাহলেই তুমি কালী কার্টেলে যোগ দিতে পারবে। পেছনে আর কেউ নয়, চেয়ারে বাঁধা অবস্থায় ছিলেন কর্নেল রুদ্র, যাকে কবিরকে মারতে হতো। তিনি কবিরের মুখে থুতু ছিটিয়ে দেন আর বলেন, তুই একটা বিশ্বাসঘাতক, আর বিশ্বাসঘাতকই থাকবি, আর এই 2 পয়সার চামচাদের আমি ছাড়ব না, আমাদের কাছে সেরা এজেন্টরা আছে যারা এদের মেরে ফেলবে। কিন্তু কবির তার দিকে বন্দুক তাক করে, আর তারপরেই আমাদের 2 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 2 বছর আগে আমরা দেখি যে রুদ্র কবিরকে বোঝাচ্ছিলেন যে একটা কার্টেলের খোঁজ পাওয়া গেছে, আমার একজন সেরা এজেন্ট তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেই আমাকে খবর দিয়েছে যে আমাদের প্রতিবেশী দেশগুলোর ওপর ওদের পুরো নিয়ন্ত্রণ আছে, ওই দেশগুলোর বড় বড় নেতারা ভারতের বিনাশ করার জন্য ওদের সঙ্গে হাত মিলিয়েছে, তারা পুরো বিশ্বে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এমনকি আমাদের ভারতেও অনেক মন্ত্রণালয় ও বিভাগে তাদের লোক আছে, তাদেরকে আমাদের খুঁজে বের করে পুরোপুরি নিষ্ক্রিয় করতে হবে। কবির বলে, ঠিক আছে, আমাকে শুধু একটা মুখ দিন, আমি যে কোনো উপায় তার কাছে পৌঁছে যাব এবং তাকে শিকড় থেকে উপড়ে ফেলব। রুদ্র বলে, এটা অতটা সহজ নয়, তার কোনো মুখ নেই, তোমাকে অন্ধকারে যেতে হবে, ওরা নিজেরাই তোমাকে খেয়াল করবে, নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে, এমনকি তুমি কালীর কাছেও পৌঁছতে পারো, তারপর তোমাকে তার বলা টিপে ধরে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। ততদিন পর্যন্ত তোমাকে লুকিয়ে অন্ধকারেই থাকতে হবে, না আমাদের দেশ তোমার দায়িত্ব নেবে, না আমি। যে কোনো বিপদই আসুক না কেন, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে কালীর কাছে আমাদের পৌঁছাতেই হবে, এর জন্য যে কারো প্রাণ গেলেও যাক, দেশ সবার আগে। এরপর আমরা বর্তমান সময় ফিরে আসি, যেখানে কবিরকে যদি কালী কার্টেলে যোগ দিতে হয় তাহলে রুদ্রকে মারতে হবে। কবির মারতে পারে না, কিন্তু রুদ্র তাকে বলে, ওদের নজর তোমার উপর আছে, তুমি যদি আমাকে গুলি না করো তাহলে তুমি কখনোই কালীর কাছে পৌঁছাতে পারবে না। আমি তোমাকে বারবার বুঝিয়েছি, দেশ সবার আগে, তার সামনে কিচ্ছু না, আমিও না। কবিরকে গুলি চালানোর জন্য জোর করা হয়। কবির নিজের দেশকে আগে রেখে তার পিতৃসম রুদ্রকে গুলি করে দেয়, আর তার ভেতর থেকে যেন একটা আগুন বেরিয়ে আসে। এরপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখি সেখানে রয়ের এজেন্টরাও পৌঁছেছিল, কারণ রুদ্র রয়ের জন্য একজন গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। তার মেয়েও সেখানে পৌঁছায় এবং বলে যে আমাদের কাছে কোনো ক্লিপ বা কোনো ফুটেজ বা কোনো তথ্য আছে কি? তখন একজন অফিসার জানান যে আমাদের কাছে একটা বেনামি ভিডিও এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কবিরই রুদ্রকে গুলি করেছে। এটা দেখে কাব্যার পায়ে তোলার মাটি সরে যায়, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে আমরা জানতে পারি যে কবিরের প্রমোশন হয়ে গেছে, মানে তার কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে, কারণ সে রুদ্রকে মেরে ফেলেছে। এখন কালী কার্টেলে ঢোকার জন্য তার রাস্তা খুলে গেছে। তার পুরো চেক আপ হয়, তারপর সে কালী কার্টেলের সাথে দেখা করতে যায়। কিন্তু ভারতে যে কালী কার্টেলের দায়িত্বে আছে সে তার সাথে দেখা করে। সে আর কেউ নয়, গৌতম গুলাটি, যে একজন বিশাল বড় ব্যবসায়ী। সে তার পুরো মুখ লুকিয়ে রেখেছিল, কিন্তু কবির যখন কেওয়াইসি পাশ করে তখন সে তাকে নিজের মুখ দেখায় আর বলে, আজ থেকে তুমি কালীর জন্য কাজ করবে, যেমন আমি কালীর জন্য একজন কর্ণ, তুমিও আজ থেকে কালীর জন্য একজন কর্ণ। ওর জন্য সব কিছুই মহান, ওই একমাত্র রাজা, ওই পুরো দুনিয়ার উপর রাজত্ব করবে। এরপর আমরা দেখি যে গৌতম তাকে পুরো পরিকল্পনাটা জানায় যে রুদ্রের পর আমাদের লোক রয়ের চিফের জায়গা নেবে, তারপর পুরো আমাদের নিয়ন্ত্রণে থাকবে, সমস্ত এজেন্টের ব্যাপারে আমরা জানতে পারবো, আর আমাদের মিশন সম্পর্কে কেউ বিন্দুমাত্র আঁচ পড়তে পারবে না। অন্য এক জায়গায় আমরা দেখি যে রুদ্রের শেষকৃত্য হচ্ছে, যেখানে সবাই এসেছিল, তার সাথে একজন মন্ত্রীও এসেছিলেন যিনি রুদ্রের খুব কাছের বন্ধু ছিলেন। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে প্রধানমন্ত্রীর পর যেন সরাসরি তাঁরই নাম আসত। তিনি কাব্যাকে বলেন, আমরা রুদ্রের অপরাধীকে খুঁজে বের করব এবং তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব। তখন কাব্যা বলে যে সেই স্পেশাল ইউনিটে যোগ দিতে চায় যেখানে কবিরের খোঁজ করা হচ্ছে। ঠিক তখনই আমরা দেখি যে রয়ের নতুন চিফ আসে, যার নাম বিক্রান্ত কল। সে মন্ত্রীর কাছে গিয়ে বলে, আমি আমার ইউনিট নিজেই বেছে নেব, আপনার জন্য আমার সমবেদনা রইল। কিন্তু কাব্যা অনুরোধ করে, স্যার, আমি আপনার দলে যোগ দিতে চাই। তখন মন্ত্রীও বলেন, আমি জানি রয়ের চিফ অন্য কেউ হওয়ার কথা ছিল, কিন্তু অন্য জায়গা থেকে আমার কাছে ফোন আসে আর তুমি চিফ হয়ে গেলে। কাব্যাকে তোমার সাথে রাখতে হবে, আর আমি এমন একজন অফিসারের নাম সুপারিশ করব যে সেরা, তাকে কেউ হারাতে পারে না, আর সে এমন সব মিশনে গিয়ে সফলভাবে কাজটা সম্পন্ন করেছে যা কেউ ভাবতেও পারে না। মৃত্যুও তাকে ভয় পায়।
এরপর আমাদের বিক্রমকে দেখানো হয়, যে চরিত্রে অভিনয় করছেন আর কেউ নন, সুপারস্টার জুনিয়র এনটিআর। আর তখনই আমরা জানতে পারি যে মেরিনে বা নৌবাহিনীতে একটা সমস্যা দেখা দিয়েছে। সোমালিয়ায় একটি এলাকায় কিছু গোষ্ঠী আমাদের জওয়ানদের বন্দি করে রেখেছে। তাদের ওপর বিমান হামলা করা সম্ভব নয়, কারণ তাদের পুরো কার্গোর ওপর মেশিনগান বসানো আছে। জলের তলা দিয়েও যাওয়া যাবে না। আমাদের খুব ছোট একটা প্লেনে এই অপারেশনটা করতে হবে এবং একজনকে নামতে হবে যে মিশনটা শেষ করতে পারবে। কিন্তু কোনো সরঞ্জাম ছাড়া কেউ যেতে পারবে না, কারণ এত লোকের সাথে লড়তে হলে উন্নত সরঞ্জামের প্রয়োজন। কিন্তু আমরা দেখি যে মেজর বিক্রম একাই চলে যায় এবং সেখানে দিয়ে তাদের সাথে মিশে যায়। প্রথমে সে তার ভারতীয় ভাইদের উদ্ধার করে, তারপর শুরু হয় মৃত্যুর তাণ্ডব। এই স্পেশাল ইউনিটটা সবার থেকে লুকানো। একদম সেরা অফিসারদের এখানে নিয়োগ করা হয়। তাদের মধ্যে থেকে একজন সেরা অফিসারকে বেছে নেওয়া হয়, আর সে হলো বিক্রম। ভাই, সে সোমালিয়ার ওই নাইজেরিয়ান লোকগুলোকে এমন নির্মমভাবে মারে যা আপনি ভাবতেও পারবেন না। সে যেন ঋত্বিককেই টক্কর দিচ্ছিল, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর। অনেক অ্যাকশন সিন আছে যা খুবই নৃশংস। এরপর বিক্রম আমাদের আর্মির জওয়ানদের সেখান থেকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসে। এরপর রয়ের হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে আমরা বিক্রম, কাব্বা সহ বাকিদের দেখতে পাই। তারা কবিরকে খোঁজার চেষ্টা করছিল। বিক্রম বলে, আমরা ওকে খুঁজে বের করব আর মেরেও ফেলব। আমিই সেরা, আমি সব থেকে সেরা। কল বলে, আত্মবিশ্বাস ভালো জিনিস, কিন্তু ও কবির, ও তোমার থেকে এক পা এগিয়ে ভাববে। কিন্তু বিক্রম হাসে আর বলে, আমার থেকে এগিয়ে কেউ ভাবতে পারবে না। কাব্বা তাদের দুজনকেই থামিয়ে বলে যে নয়নার একটা মেয়ে আছে। কবিরের আগের একটা মিশনে নয়না মারা গিয়েছিল। তারপর থেকে কবিরই তার মেয়ের দেখাশোনা করে। নিশ্চয়ই ওর সাথে দেখা করতে সে স্পেনে গেছে। আমাদেরকে ওকে স্পেনেই ধরতে হবে এবং নিষ্ক্রিয় করতে হবে। আমরা দেখি কবির স্পেনে পৌঁছে গেছে তার মেয়ের সাথে দেখা করার জন্য। সেই তার মেয়েকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে, কিছুদিনের জন্য আমাদের স্কুলকে বিদায় জানাতে হবে, কারণ পরিস্থিতি ঠিক নেই। কিন্তু সেখানে ইতিমধ্যেই রয়ের লোকেরা পৌঁছে গিয়েছিল, যেখানে কাব্বা আর বিক্রমও ছিল। কাব্বা তাকে শেষ করার জন্য তার পেছনে যায়, কিন্তু কবির যেন আগেই আঁচ পেয়ে গিয়েছিল। গৌতম গুলাটি মেসেজ করে আগেই জানিয়ে দিয়েছিল যে কবির, তোমার পেছনে রয়ের এজেন্টরা আছে। কবির সেখান থেকে তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে। তাব্বা তাকে গান পয়েন্টে রাখে, কিন্তু কবির কোনোভাবে সেখান থেকে বেঁচে বেরিয়ে যায়। এরপর তার পেছনে লাগে বিক্রম। তারপর দুজনের মধ্যে একটা গাড়ির ধাওয়া পাল্টা, কার চেজ ভয়, যা দেখতে অসাধারণ ছিল। একসময় তো ওরা কবিরকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সে তো কবির, সেরা এজেন্ট। সে তার মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে চলন্ত ট্রেনের ওপর গাড়িটাকে লাফিয়ে দেয় এবং কোনোভাবে সেখানে বেঁচে যায়। কিন্তু তার মেয়ে গাড়ি জানালা দিয়ে ঝুলতে থাকে। কবির তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারছিল না। তার ওপর ট্রেনের ব্রেকও ফেল হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমরা দেখি যে উপর থেকে বিক্রম লাফ দেয়। সে কবিরের দিকে এগিয়ে আসতে থাকে। কবিরের মনে হয় যে আজ তার খেলা শেষ, কিন্তু বিক্রম প্রথমে তার মেয়েকে বাঁচায়। সে তাদের দুজনকে গাড়িতে তুলে দেয় এবং বিক্রম নিজেও দেখে যে ট্রেনের ব্রেক ফেল হয়ে গেছে এবং সামনে একটা টানেল আছে। যদি এতগুলো লোককে বাঁচাতে হয়, তাহলে কবির আর তার মেয়েকে যেতে দিতে হবে। সে ইঞ্জিন আর বগিটাকে আলাদা করে দেয় আর কবির জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। এরপর আমরা দেখি যে কবির গুলাটির সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে রয়ের লোকেরা আমার পেছনে আছে, আর আজ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সে বলে, রয়ের মধ্যে আমাদের লোক আছে আর আমরা চেষ্টা করছি যাতে আমাদের লোক মন্ত্রণালয়েও থাকে। এই হলো মিলাই সারং, যার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু সেও পুরনো চিন্তাভাবনার লোক, দেশ আগে। কিন্তু ওকে শিক্ষা দেওয়ার জন্য ওর ভাই কল্পেশ সারং, যে তার পরিবারের সাথে প্রাইভেট জেটে বের হবে, তাকে তুমি মারবে। তাহলে ও শিক্ষা পাবে আর কালির জন্য কাজ করতে বাধ্য হবে। পরের প্রেসিডেন্ট এই লোকটাই হবে, আর আমরা পুরো দেশ নিয়ন্ত্রণ করব। আর সেদিন কবিরের মনে হয় যে বিক্রম একজন ভালো অফিসার, তাকে সব কিছু বলে দেওয়া উচিত। তাই সে তার মেয়ের ইনস্টাগ্রাম থেকে লগ ইন করে মেয়ের এক বন্ধুকে একটা মেসেজ পাঠায়, কারণ সে জানতো যে বিক্রম নিশ্চয়ই সেটা ট্র্যাক করছে। এরপর যখন তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, তখন সেখানে কবির আর বিক্রম মুখোমুখি হয়। তারা একে অপরের সাথে কথা বলে। কবির পুরো ঘটনাটা খুলে বলে, কর্নেল রুদ্র তাকে কী মিশন দিয়েছিল, কেন তাকে কর্নেল রুদ্রকে মারতে হয়েছিল, সে যে এখন কালী কার্টেলে যোগ দিয়েছে আর কালীর কাছে তার হাত প্রায় পৌঁছেই গেছে। সে বলে, আমরা কল্পেশ সালংয়ের উপর হামলা করব ঠিকই,
কিন্তু তুমি তাকে বাঁচাবে আর আমাকেও আটকাবে। এইভাবে আমরা একজন নিরীহ মানুষকে মরার হাত থেকে বাঁচাতে পারবো। দেশে এখনও এমন সৎ রাজনীতিবিদ আছেন যারা নিজের দেশকে সবার আগে রাখেন, তাদের পরিবারের যেন কিছু না হয়। তারপর ভাই সেখানে একটা গান বাজে যেখানে তারা দুজন অসাধারণ নাচ দেখায়। জনাব আলী গানটা আপনারা তো জানেনই, জুনিয়র এনটিআর ভাই কি দারুণ নেচেছেন, একেবারে ঋত্বিকের লেভেলের পারফরমেন্স দিয়েছেন। লোকটা ওজনও কমিয়েছেন আর নাচটাও ছিল সলিড। যাই হোক, গল্পে ফেরা যাক। এরপর আমরা দেখি যে প্লেনে কবিরের লোকেরা অর্থাৎ কালীর লোকেরা হামলা করে আর তাদের আটকানোর জন্য আসে আমাদের বিক্রম। বিক্রম যায় আর সেই মেয়েটি তার দিকে বন্দুক তাক করে। বিক্রম মেয়েটিকে গুলি করে দেয় আর বলে, এখন আর কোনো প্রয়োজন নেই। তখন সে কবিরকে বলে, কবির, তুমি জানো যারা ঘুমিয়ে ঘুমিয়ে মারা যায় তাদের ভাগ্য খুব ভালো হয়। আর তখনই যেন পুরো খেলাটা পাল্টে যায়। কবিরকে গান পয়েন্টে রেখে বিক্রম তাদের পুরো পরিবারকে শেষ করে দেয়। এটা একটা সলিড টুইস্ট ছিল। সে চাইলে কবিরকেও মারতে পারত। সে বলে, তোর মৃত্যু এখন নয়, তোর মৃত্যু পরে হবে কব্বু। এই কথা বলে সে তাকে প্লেন থেকে ফেলে দেয়। আর কব্বু নামটা শুনি যেন কবিরের মুখটা পাল্টে যায়। সে এই নামটা আগেও শুনেছে। তার চোখে জল ছিল আর আমরা দেখি যে বিক্রমের চোখেও জল। বিক্রম প্যারাশুটের সাহায্যে তাকে নিচে ফেলে দেয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই 1998 সালে। সেখানে আমরা জানতে পারি যে কব্বু অর্থাৎ কবির অনাথ ছিল। তার মা মারা গিয়েছিল আর বাবা আত্মহত্যা করেছিল। ভালো পরিবারের হওয়া সত্ত্বেও বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর সে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে এবং রাস্তায় তার ওপর হামলা হয়। তখন বিক্রম তাকে বাঁচায়, কারণ সে রাস্তাতেই বড় হয়েছে। এরপর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। বড় হয়ে তারা অনেক ছোটোখাটো চুরি করে। তারপর তাদের জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়। একদিন কর্নেল রুদ্র সেখানে গিয়েছিলেন তাদের নিয়োগ করার জন্য। তিনি বলেন, তোমাদের দেশের জন্য কিছু করতে হবে, তোমাদের দেশকে সবার আগে রাখতে হবে। তারপর সে বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হয়, যেখানে বিক্রম আর কব্বু অর্থাৎ কবির প্রথম হয়। কিন্তু নিয়োগ করা হয় শুধু কবিরকে, বিক্রমকে নয়। কারণ বিক্রম সবসময় নিজেকে আগে রাখত, কিন্তু কবির দেশকে আগে রাখত। সে কর্নেল রুদ্রের আদর্শ পুরোপুরি মেনে চলত, যা বিক্রম একেবারেই করত না। তার টাকা রোজগার করতে হতো, নিজের জন্য বাঁচতে হতো। সে কাউকে নিজের স্যার বানাতে চায়নি। বিক্রম সেই জুভেনাইল হোম থেকে পালিয়ে যায় আর কবিরের ট্রেনিং শুরু হয়। সে তার বন্ধুকে ডেকেও ছিল, কিন্তু কবির বাইরে যায়নি। সে বলেছিল, 6 মাস আরও থেকে যা, নিজের উপর কাজ কর, তাহলে কর্নেল স্যার তোকে নিশ্চয়ই নিজের দলে রাখবেন। তখনই বিক্রমের বন্ধুত্বের উপর থেকে ভরসা উঠে যায় এবং সে একা জুভেনাইল হোম থেকে পালিয়ে যায়। এরপর কবির বুঝতে পারে যে সে আসলে একটা ঘুঁটি ছিল, আসল খেলাটা অন্য কিছু চলছিল। এখন সে গৌতম গুলাটিকে শেষ করার জন্য তার কাছে পৌঁছায়। ঠিক তখনই সেখানে বিক্রম পৌঁছায় এবং নিজের হাতে গৌতমকে মারে, কারণ ভারতে কালীর হয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তার একটি পদ দরকার ছিল। এরপর সে কবিরকে বলে, গৌতমকে তুই মেরেছিস, যে দেশের একজন নামকরা ব্যবসায়ী। তুই তো এমনিতেও পলাতক, আর আজ দেশ তোকে বিশ্বাসঘাতক ঘোষণা করবে আর আমাকে মেডেল পরাবে, কারণ আমিই তো কালীর সাথে মিলে কাজ করছি। এখন ভারতকে আমি সামলাবো। তারপর কিছুদিন পর কালীকে সরিয়ে দিয়ে আমি নিজেই পুরো বিশ্বকে সামলাবো, আর দেশের প্রধানমন্ত্রীও আমিই বেছে নেব, কারণ বর্তমান প্রধানমন্ত্রী এবার মরতে চলেছে। কবির কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এখন প্রধানমন্ত্রীকে বাঁচানো দরকার ছিল। এরপর কবির কাব্যার সাথে যোগাযোগ করে আর তারা দুজনে বহু বছর পর এক জায়গায় দেখা করছিল। এর আগে যখন তাদের দেখা হয়েছিল তখন তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। কাব্যা কবিরকে বিয়ের জন্য বলেছিল। কাব্যা আর কবির অনেক দিন ধরেই একে অপরকে ভালোবাসত। কর্নেল রুদ্র কবিরকে রর জন্য বেছে নিয়েছিলেন, এমন এক কাজের জন্য যার কোনো পরিচয় নেই, কিন্তু এর জন্য তারা প্রস্তুত ছিল না। কিন্তু কবিরকে নিজের দেশকে আগে রাখতে হয়েছিল, তাই সম্পর্কটা আর এগোতে পারেনি। আর তার ওপর সে অর্থাৎ কবির কাব্যার বাবাকেও মেরেছে। কবির তাকে পুরো কারণটা জানায় যে কালী কে এবং কেন তাকে কর্নেল রুদ্রকে মারতে হয়েছিল। এরপর তারা মন্ত্রী মিলাই সারাংকে ফোন করে বলে, স্যার আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলেন, প্রধানমন্ত্রীর কনভয়ের সাথে মস্কো যাচ্ছি। কাব্যা বলে, আমার সাথে কবির আছে, আরও বলেছে যে প্রধানমন্ত্রীর জীবনে ঝুঁকি আছে। এরপর সারাং তাকে একটা লোকেশন পাঠিয়ে বলে, বেটি ওখানে দাঁড়াও, আমি এখনই ওখানে পৌঁছাচ্ছি। কিন্তু সেখানে তিনি পৌঁছানোর আগেই কিছু দুষ্কৃতী চলে আসে, যারা তাদের দুজনকে শেষ করে দিতে চায়, অর্থাৎ সারাং ও কালী কার্টেলের সাথে যুক্ত।
তারা দুজন যখন বিপদে পড়ে, যখন তাদের বাঁচার কোনো উপায় ছিল না, ঠিক তখনই আমরা দেখি যে বিক্রান্ত কল আসেন, যিনি রয়ের বর্তমান চিফ। তিনি প্রথমে সেই সব লোকদের খুব মারার পর তিনি তাদের বলেন, কর্নেল রুদ্রর প্রথম কবির আমি ছিলাম, আজ তুমি হয়েছ। তার স্পেশাল অফিসার প্রথমে আমি ছিলাম। আমি কর্নেল রুদ্রকে কালী কার্টেল সম্পর্কে জানিয়েছিলাম, তারপর এই দায়িত্বটা তোমার কাছে আসে। আমাদের স্পাই এমনই হয়, যার ওপর প্রথমে বিশ্বাস করা হয় না, কিন্তু পরে তার ওপরই সবচেয়ে বেশি ভরসা করা হয়। কবির গান পয়েন্টে একজনকে দিয়ে বলিয়ে নিয়েছিল যে কবির ও বাকিরা মারা গেছে। এতে বিক্রম খুব খুশি হয়ে যায়। এখন প্রধানমন্ত্রীকে মেরে সে সারাংকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। এতে কালীও খুশি হবে, আর সেও ভারতে নিজের জায়গাটা পেয়ে যাবে। আর ভবিষ্যতে সে কালীর কাছে পৌঁছে নিজেই পুরো দেশের, পুরো বিশ্বের নেতা হবে। কিন্তু এমনটা হয় না। সারাং সেখানে পৌঁছালে কবির তাকে শেষ করে দেয়। আর যখন বিক্রম তাকে খুঁজতে থাকে, তখন সে কবির ঠিক তার বুকের পাশে গুলি করে আর বলে, তুই এতে মরবি না, শুধু হাসপাতালে ভর্তি হবি, বাকিটা কালী তোকে ছাড়বে না। হাসপাতালে কালীর লোকেরা তাকে মারতে এসেছিল, কিন্তু বিক্রম তাকে 24 ঘন্টার সময় দেয়। আর সে কবিরকে ফোন করে বলে, মুখোমুখি হয়ে যাক, দুই বন্ধুর মধ্যে কে সেরা, আজ তার ফয়সালা হয়ে যাবে। এরপর তারা দুজনে মুখোমুখি হয়। আর অন্যদিকে প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কাব্যা আর কল লেগে পড়ে। এয়ারপোর্টেও অনেক হামলা হয়। তারপর তারা কোনোভাবে প্রধানমন্ত্রীকে প্লেনে তুলে দেয়। আর আমরা দেখি কবির আর বিক্রম মুখোমুখি হয়েছে। সেখানে তাদের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। বন্ধুদের মধ্যে পুরনো রাগ অভিমান বেরিয়ে আসে। কিন্তু যখন একজন আহত হয়, তখন অন্য বন্ধুদেরও কষ্ট হয়। কবিরের হাতে বিক্রম মারাত্মকভাবে আহত হয়েছিল, কিন্তু কবির তাকে মরতে দিতে চায় না। সে তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। আর ওদিকে প্রধানমন্ত্রীও নিজের দেশে সুরক্ষিতভাবে পৌঁছে যান। কল বিবৃতি দেয় যে এই সব কিছুর জন্য কবির দায়ী, আর আমাদের স্পেশাল অফিসার বিক্রম এখানে শহীদ হয়েছে। অন্যদিকে আমরা দেখি যে কবির আর বিক্রম যেন এক মারাত্মক মিশনে বেরিয়ে পড়েছে। কালীর যত কার্টেল ছিল ও অফিসার ছিল, বিক্রম আর কবির মিলে তাদের খতম করতে শুরু করে। সব কিছু শেষ হওয়ার পর তারা দুজনে বলে, এখনও আরও মিশন বাকি আছে, দেশকে আরও পরিষ্কার করতে হবে। আমাদের মতো লাখো এজেন্ট দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, দেশই প্রথম। আর এরই সাথে ওয়ার 2 এর এক্সপ্লেনেশন শেষ হলো। কিন্তু শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আসে, যেখানে আমরা ববি দেওলকে দেখি আর একটা বাচ্চাকে দেখি যার হাতে একটা চিহ্ন আঁকা আছে, যার নাম আলফা। স্পাই ইউনিভার্সের পরের সিনেমা আলফা আসতে পারে। আর এরই সাথে ওয়ার 2 এর এক্সপ্লেনেশনও শেষ হয়ে গেল। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর একটা ভালো কমেন্ট করতে ভুলবেন না।